আসসালামু আলাইকুম। কাস্টমস আইন 2020-এর মডিউল 12 আমি উপস্থাপন করব। আমি এ কে এম সুলতান মাহমুদ, ডেপুটি কমিশনার, কাস্টমস হাউস, চট্টগ্রাম। আমার অধ্যায় হচ্ছে 21 এবং 22। 21 অধ্যায়ে যে আছে ব্যাগেজ এবং ডাকযোগে আমদানিকৃত অথবা রপ্তানিকৃত পণ্য সম্পর্কিত বিশেষ বিধানাবলী, এবং 22 অধ্যায়ে রয়েছে উপকূলীয় পণ্য এবং নৌযান সম্পর্কিত বিধানাবলী। তা আমরা এই দুটো অধ্যায় কি শিখবো, আমরা একটু প্রাথমিক আলোচনায় যাই। যে এইটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে কাস্টমস অ্যাক্ট 2020 অর্থাৎ যে খসড়া রয়েছে, এটার দুটো অধ্যায় আলোচনা আমি যেটা করব। তা একটা অধ্যায়ে আমাদের ওভারঅল যে বিষয়টা রয়েছে ব্যাগেজ সম্পর্কিত এবং ডাকযোগে আমদানিকৃত সম্পর্কে কি কি বিধান রয়েছে এবং কিভাবে আমরা এই পণ্যটি কাস্টমসের পক্ষ থেকেও খালাসের প্রক্রিয়াগুলো অংশগ্রহণ করব, আবার স্টেক হোল্ডারের কি সেবা দেবো, এই বিষয়টা সুস্পষ্ট নির্ধারণ করা আছে এই আইনে। আরেকটা অধ্যায় হচ্ছে যে আমাদের উপকূলীয় পণ্য কিভাবে ব্যবস্থাপনা করব, এইটা এই অধ্যায়ে যদি আমরা অধ্যয়ন করি পূর্ণাঙ্গ এই বিষয়টা শিখতে পারবো। তা আমরা এই অধ্যায়ে দুটো কি শিখবো, যদি আমরা এক নজরে যদি এক নজরে আমি এইগুলো জানতে চাই যে আমরা ভিউটা যে কি আসলে অধ্যায়ের ভিতরে না গিয়েও, সেটা ব্যাগেজ এবং ডাকযোগে যে অধ্যায়টা, এখানে আমরা জানতে পারবো যাত্রী বা ক্রু কর্তৃক ব্যাগেজ ঘোষণা, ব্যাগেজের ক্ষেত্রে শুল্ক হার নির্ধারণ, প্রকৃত ব্যাগেজ বা শুল্ক হইতে অব্যাহতি, ব্যাগেজের সাময়িক আটক, ট্রানজিট যাত্রী অথবা ক্রু সদস্যগণের ব্যাগেজ ব্যবস্থাপনা, তারপর ডাকযোগে আমদানিকৃত রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে লেবেল বা ঘোষণাকে পণ্য হিসেবে ঘোষণা যে গণ্য করা হবে, এই বিষয়টা আমরা জানতে পারবো। ডাকযোগে আমদানিকৃত অথবা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে শুল্কের হার কি হবে, সেটা আমরা জানতে পারবো। আর উপকূলীয় পণ্য এবং নৌযান সম্পর্কিত যে বিধানাবলী অধ্যায়টা রয়েছে পরের অধ্যায়ে, এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো জানতে পারবো অধ্যয়ন শেষে, ব্যাগেজের অধ্যায় ক্ষেত্রে কি এই অধ্যায় কি প্রযোজ্য হবে কিনা, আর উপকূলীয় এন্ট্রি কি, উপকূলীয় পণ্য সম্পর্কিত বিল ছাড় না হওয়া পর্যন্ত ইহা বোঝাই করা যাবে কি যাবে না, গন্তব্যস্থলে উপকূলীয় পণ্যের ছাড়পত্র নেওয়া লাগবে কিনা, উপকূলীয় নৌযান বিদেশি বন্দর স্পর্শ করা সম্পর্কিত ঘোষণার বিষয়টা আমরা জানতে পারবো। অর্থাৎ যদি কোনো উপকূলীয় পণ্য আমাদের এক বন্দর থেকে আরেক বন্দর যাওয়ার মাঝখানে যদি কোথাও অন্য কোনো বন্দরে, অন্য কোনো দেশের কোনো বন্দরে যায়, এই বিষয়টা সম্পর্কে আসলে আইনের কি আছে বা বিধানে কি বিধিতে কি আছে, এই বিষয়টা আমরা জানতে পারবো। তারপর কার্গো বুক সম্পর্কে আমরা জানতে পারবো যে কার্গো বুকে কি আছে বা কার্গো বুক সম্পর্কে আমরা কি করব কাস্টমস কর্তৃপক্ষ, এই বিষয়টাও জানতে পারবো আমরা। উপকূলীয় নৌযানে বিদেশি বন্দর স্পর্শ করলে যে অবশ্যই কিছু বাধ্যবাধকতা আছে, সেই বিষয়টা কিন্তু এই অধ্যায়ে আমরা জানতে পারবো। কাস্টমস বন্দর বা উপকূলীয় বন্দর ব্যতীত অন্যত্র যদি উপকূলীয় বন্দর বোঝাই বা খালাস করা হয়, তাহলে কি বিধান, এটা কি করা যাবে না যাবে না, এই বিষয়টা আমরা জানতে পারবো। প্রস্থানের পূর্বে অর্থাৎ এই যে নৌযানটি, এটা উপকূলীয় নৌযান যখন এখান থেকে প্রস্থান করে যাবে অর্থাৎ পোর্ট থেকে, সেই ক্ষেত্রে কি করতে হবে, কোনো আদেশ গ্রহণ করতে হবে কিনা বা না করেই যেতে পারবে, এই বিষয়টা আমরা জানতে পারবো। উপকূলীয় পণ্যের ক্ষেত্রে এ আইনের আরো কিছু বিধান আছে, সেই বিষয়গুলো আদার্স আমরা জানতে পারবো। আর উপকূলীয় পণ্যের ক্ষেত্রে কি নিষিদ্ধ পণ্য আনতে পারবে কিনা, এই বিষয়টা এই অধ্যায়ে ক্লিয়ার করা হয়েছে। যে আমাদের 21 অধ্যায়ে আমরা প্রথমে যদি বলি যে এইখানে আমাদের এই কাস্টমস অ্যাক্টে ব্যাগেজের কোনো সংজ্ঞা দেয়া নাই, কোনো সংজ্ঞা ব্যাগেজের দেয়া নাই। এই ক্ষেত্রে আমরা এটা নিয়েছি আমাদের যে বর্তমানে যে ব্যাগেজের বিধিমালাগুলো আছে, সেইখানের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত যে ব্যাগেজ রুলসটা আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে যাত্রী অপর্যটক। যাত্রী অপর্যটক থেকে আমরা এই রুলসটা আমি এখানে নিয়েছি যে ব্যাগেজ অর্থ কোনো যাত্রী কর্তৃক আমদানিকৃত যুক্তিসঙ্গত পরিমাণে খাদ্যদ্রব্য, পরিধেয়, গৃহস্থলী বা অন্যবিধ ব্যক্তিগত সামগ্রী যার প্রতিটি আইটেম ওজন 15 কেজি অধিক নয়। এখানে কয়েকটা বিষয় আছে যে আমাদের কাস্টমস অ্যাক্টের ক্লিয়ার করে না দিলেও, যেটা হলো কমন সেন্স, যে যুক্তিসঙ্গত পরিমাণের খাদ্যদ্রব্য, পরিধেয় বা গৃহস্থলী বা অন্যবিধ ব্যক্তিগত সামগ্রী। আরেকটা বিষয় বলা হয়েছে যার প্রতিটি আইটেমের ওজন 15 কেজির অধিক নয়। এটা দুটো জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আমাদের বিধিতে নেই, মানে আমাদের কাস্টমস অ্যাক্টের যে ধারা 2 এর সংজ্ঞা আছে এর ভিতরে কিন্তু নেই। না থাকার যুক্তিসঙ্গত কারণ আছে, কারণ ব্যাগেজ রুল হচ্ছে এক একটা ব্যাগেজ রুলসের সংজ্ঞা এক এক রকম দেওয়া আছে, যদিও বেসিক জায়গাটা এক, কিন্তু একটু হলে ব্যবধান আছে। যেমন এই ব্যাগেজ রুলের 15 কেজি অধিক নয় বলা আছে, কিন্তু যেটা হলো যে আনএকম্পানিড ব্যাগেজে কিন্তু এটা নাই। আমাদের যে প্রথম এই অধ্যায়ের যে ধারাটি, এটা হচ্ছে 164 ধারা। এটা বলা আছে কোন যাত্রী তার ব্যাগেজের পণ্য সম্পর্কে মৌখিক বা লিখিত ঘোষণা প্রদান করবেন, ব্যাগেজে বা ব্যাগেজের পণ্য সম্পর্কে সকল প্রশ্নের জবাব দেবেন। দ্যাট মিনস যে কাস্টমস কর্তৃপক্ষ যে কোনো ধরনের কোশ্চেন তাকে করতে পারবেন এই ব্যাগেজ সম্পর্কিত বিধানের জন্য। সেই ব্যাগেজ সম্পর্কে বিধানের জন্য যদি করতে পারেন কোশ্চেন, যে কোনো ধরনের যুক্তিসঙ্গত কোশ্চেন করতে পারবেন।
তো সেই ক্ষেত্রে এই প্রশ্নের জবাব দিতে উনি বাধ্য থাকবেন, অর্থাৎ যিনি আনবেন ব্যাগেজ নিয়ে আসবেন। আরেকটা হলো যে ঘোষণা প্রদান করবেন, অর্থাৎ আমরা কি জানি যদি কেউ ইম্পোর্ট করে কোনো পণ্য যদি আমদানি করে, একজন কমার্শিয়াল ইম্পোর্টার অথবা ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার ক্ষেত্রে সে কি করেন, তিনি কিন্তু একটা ঘোষণা প্রদান করেন। প্রথমে শিপিং এজেন্টের মাধ্যমে কি করেন, শিপিং এজেন্ট কিন্তু আমাদের একটা আইজিএম দাখিল করেন। তারপরে আবার কি করেন, যখন সিএনএফ তখন কিন্তু একটা বিল অফ এন্ট্রিও দাখিল করেন। কিন্তু এইখানে কি একজন যাত্রী কি এগুলো করবেন না, কিন্তু বেসিক জায়গায় কিন্তু এক। কাস্টমসকে বেসিক জায়গায় এক হচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ তার কাজ করার জন্য এই প্রশ্নগুলো কিন্তু জবাব প্রয়োজন আছে। এটা এক ধরনের আমদানি যেটা দেশের মধ্যে ঢুকতেছে। সেই ক্ষেত্রে কি করবেন, তিনি মৌখিক বা লিখিত ঘোষণা প্রদান করতে পারবেন। সাধারণত মৌখিক ঘোষণাই প্রদান করা হয়, অধিকাংশ ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু পণ্য হলে তখন আবার লিখিত ঘোষণার বিষয়টা আসে। ব্যাগেজের ক্ষেত্রে শুল্ক হার নির্ধারণ, যেটা হলো আমার ধারা 165-তে বলা আছে। সেই বিষয়টা হলো যে কেউ যদি ধারা 164 অধীন কোনো ব্যাগেজ ঘোষণা করেন, সে লিখিত বা মৌখিক যেভাবেই করুন, তাহলে সেইটার ক্ষেত্রে শুল্ক হার কি হবে, কখন হবে, সেই বিষয়টা বলা আছে যে শুল্ক হার যেটা হবে, যেমন আমরা কাস্টমস সেক্টরে আমরা নর্মালি যে কাজটা করি, যে আমাদের যে আমদানি হয় নর্মাল যে আমদানিগুলো ভোগের উদ্দেশ্যে নিমিত্তে, সেটার ক্ষেত্রে কি করা হয়, তখন যে বলা আছে বিল অফ এন্ট্রি যেদিন দাখিল করবেন সেদিন দাখিল করা, সেই দিনই হচ্ছে যে ওই তারিখে যে বলবৎ যে শুল্ক হার সেটা হবে। সাপোজ যদি 7ই জুন বা এবার যেরকম হয়েছে বা 11ই জুন কাস্টমস যদি কোনো শুল্ক হার পরিবর্তন হয়, কোনো ব্যক্তি যদি মাল জাস্ট 11 তারিখ পরিবর্তন হলো, তিনি 10 তারিখ আসছেন, কিন্তু 11 তারিখ আসতে আসতে এয়ারপোর্টে নামার পর 11 তারিখ ঘোষণা করছেন, তাহলে কিন্তু 11 তারিখে যেটা বলবৎ তার ওইটাই বলবৎ থাকবে। এখানেও দেখেন মানে স্পিড কিন্তু কাস্টমসে একই, যেদিন ঘোষণা করতেছেন বিল অফ এন্ট্রি দাখিল কিন্তু অন কাইন্ড অফ একটা ঘোষণা, স্পিড একই আছে, যে সময় ঘোষণা করতেছেন ওই দিন যেটা বলবৎ থাকবে ওটাই প্রযোজ্য হবে। এইখানে একটা ঘটনা বলি, কাস্টমস চিটাগাং একটা ঘটনা বলি। একটা এসআরও সুবিধা যেটা হলো আমাদের করোনাকালীন যে একটা স্পেশাল এসআরও দেওয়া হয়েছিল, যে শুল্ক একেবারেই জিরো করে দেওয়া হয়েছিল। তো এক ব্যক্তি শুল্ক জিরো দিয়ে সে বিল অফ এন্ট্রি দাখিল করেছে, যে কি বিষয়, তখন এটা আমাদের এখান থেকে লক করা হয়, লক করার পরে তার এটা চেক করা হয় এবং দেখা হয় যেটা হলো তাকে এটা মামলা করা হয়। মামলা করা হয়েছে, যুক্তি হলো উনি যে তারিখে আমাদের এখানে বিল অফ এন্ট্রি দাখিল হয়েছে ওই এসআরওতে বাতিল হয়ে যায় এবং ওনার ওই এইচএস কোডটা নেই। কিন্তু উনি যে যুক্তি দেয়, যদিও খোলা যুক্তি বলতেছে যে আমি যে সময় এলসি খুলেছি আমি জানতাম যে এসআরওটা আছে আমার জন্য প্রযোজ্য, আমি এই কারণে আমি আমার জন্য এই মামলাটা হবে না, আমি তো জেনে শুনেই করছি, ওই বলো যে এই সুবিধা পাবো আমার পোষাবে এই জন্য আনতেছি। কিন্তু তার হয়তো মানবিক কারণ অন্যান্য বিবেচনা করলে তার যুক্তিটা সঠিক, কিন্তু কাস্টমস অ্যাক্ট বলতে দেখেছি আপনাকে, আমাকে যে কাস্টমস অ্যাক্ট আমাকে বলে দিচ্ছে যে না, তিনি যেদিন বিল অফ এন্ট্রি দাখিল করবেন ওই দিনে যেটা বলবৎ হবে শুল্ক হার সেটাই হবে। তো এই ক্ষেত্রে এরকম এই জিনিসটা ক্লিয়ার না থাকলে বিভিন্ন ধরনের কাস্টমস কর্তৃপক্ষেরই বা আমাদের কাজ করতেই অনেক ক্ষেত্রে অসুবিধা হতো। এটা ক্লিয়ার করা আছে। ব্যাগেজের ক্ষেত্রে এরকম বলা আছে যেদিন ঘোষণা করবো ওই দিনে বলবৎ শুল্ক হার প্রযোজ্য হবে। আরেকটা যেটা হলো ধারা 163 বলা হয়েছে যেটা প্রকৃত ব্যাগেজ, এটা শুল্ক হয়তো অব্যাহত দিচ্ছে। এই যে অধিকাংশ যাত্রী আমরা যে বাংলাদেশে বা আসি বিদেশ থেকে বা যে কোনো দেশে, যেটা অনেকেই আমরা জানি না আমরা ব্যাগে যে কাপড় আনি কাপড় নেই, আনার পর অন কাইন্ড অফ আমদানি, কিন্তু এটা যে কোনো শুল্ক হচ্ছে না, আমরা সুযোগটা ভোগ করতেছি। অনেক যাত্রী আমার আত্মীয় স্বজন আছে বা প্রত্যেকের আত্মীয় স্বজন আছে, আদৌ জানে না সে যে ব্যাগেজ রুলস এর একটা সুবিধা পাচ্ছে, এটা কিন্তু জানে না। কিন্তু আমরা যে শুল্ক মুক্ত ভাবে যে ঢুকি, দুই একটা স্পেশাল যদি কেউ টিভি আনে বা আদার্স কোনো কেস না থাকে, এর বড় কারণ হচ্ছে এই ধারা 166, যাত্রীর অথবা ক্রুর কোনো ব্যাগেজ প্রকৃতপক্ষে ব্যবহারের জন্য হলে শুল্ক মুক্ত ভাবে প্রবেশ করবে। অর্থাৎ এটা যদি সত্যিকার অর্থে ব্যাগেজ রুলস এর মধ্যে পড়ে, সেই ক্ষেত্রে এখানে শুল্ক মুক্ত ভাবে এটা সেটা যাত্রী হইতে পারে বা ক্রু হইতে পারে, সেটা শুল্ক মুক্ত ভাবে প্রবেশ করবে। আর ধারা 167 বলা হয়েছে ব্যাগেজের সাময়িক আটক, অর্থাৎ সাময়িক আটক আমরা যারা কাস্টমস হাউস এয়ারপোর্ট যেখানে চাকরি করছি সেখানে সবাই জানি যে একটা ডিএম দেওয়া হয়। অর্থাৎ ব্যাগেজে যদি কোনো ব্যক্তি কোনো পণ্য নিয়ে আসে যেটা ট্যাক্স হবে, সেই ক্ষেত্রে অনেক সময় তার যে ট্যাক্স হবে ট্যাক্স দিচ্ছে না, ডিএম দিয়ে আটক করা হয়, তাকে একটা স্লিপ দেওয়া হয়। এখানে বলা হয়েছে যে ব্যাগেজের পণ্য যদি শুল্কযোগ্য অথবা আমদানি নিষিদ্ধ অথবা নিয়ন্ত্রিত হলে সাময়িক আটক রাখা যাবে। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে আমরা খুব সহজে দুইটা বিষয় বুঝবো, শুল্কযোগ্য হলে তো আটক রাখা যাবেই, যে শুল্ক দিচ্ছে না, আর আমদানি নিয়ন্ত্রিত হলেও ঠিক আছে, যেটা নিয়ন্ত্রণযোগ্য বা নিয়ন্ত্রিত এটাও ঠিক আছে, যে কোনো একটা সার্টিফিকেট লাগবে বা আদার্স কোনো এনওসি লাগবে, সেক্ষেত্রে নিয়ন্ত্রিত।
করা যাবে, কিন্তু আমদানি নিষিদ্ধ পণ্য, আমদানি নিষিদ্ধ পণ্য কিভাবে আমরা তাহলে নিষিদ্ধ পণ্য ডিএম দিয়ে লাভটা কি? আমি নিষিদ্ধ পণ্য তাকে ছাড় দিতে পারবো না, তাহলে ডিএম দিয়ে লাভ কি? বলছে ডিএম এর উদ্দেশ্যই হচ্ছে পরবর্তীতে তাকে এটা ফেরত দেওয়া হবে, এটা বেসিক যে জায়গাটা। কিন্তু এইখানে হচ্ছে বিষয়টা হলো যুক্তিসঙ্গত, সেই বিষয়টা হচ্ছে নিষিদ্ধ বলতে এখানে যদি উদাহরণস্বরূপ বলা যায়, যুক্তরাষ্ট্রের কোনো একটা ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করলো, সে এমন কিছু পণ্য হলো তার দেশ অনুযায়ী আইনে নিষিদ্ধ নাই, সাপোজ তাদের দেশে গাঁজা খাওয়ার কোনো কোনো স্টেটে কিন্তু একেবারে সাংবিধানিক ভাবে বৈধ, কিন্তু বাংলাদেশের জন্য তো এটা বৈধ না। আবার যদি মদ, সেটা নিয়ন্ত্রিত হলো, আনার কথা একটা নিয়ন্ত্রিত আছে যে এত লিটার আনতে পারবে, মিলি আনতে পারবে, কিন্তু বেশি নিয়ে আসলো, যার ক্ষেত্রে কি হবে? এইখানে তো বাংলাদেশের একটা, বাংলাদেশে যখন তিনি প্রবেশ করবেন, এটা এক চলবে, বাংলাদেশে প্রচলিত যে আইন আছে সেটাই চলবে, অর্থাৎ কাস্টমস অ্যাক্ট বর্তমানে চলছে 1969, এটা পাশ হয়ে গেলে 2020 বা 2021 চলবে। তো সেই ক্ষেত্রে তাকে ডিএম দেওয়া হচ্ছে যে উনি রেখে যাবে পণ্যটা, আবার বিদেশ যখন যাবে তার দেশে নিষিদ্ধ না, তিনি ফেরত নিয়ে চলে যাবেন। আর ট্রানজিট যাত্রীদের পরের ধারা যেটা 168, এটা বলা হয়েছে ট্রানজিট যাত্রীদের ক্রু সদস্যগণের ব্যাগেজের ক্ষেত্রে কি হবে, এটা 168-তে বলা হয়েছে ট্রানজিট যাত্রীর ব্যাগেজ শুল্ক পরিশোধের ব্যতিরেকেই অনুমোদন প্রদান করা যাবে। অর্থাৎ যদি ট্রানজিটের সুবিধা যে যাত্রী ধরেন, এটা হচ্ছে ভারতের, যদি কলকাতা থেকে বা যেকোনো আমাদের ভোমরা দিয়ে আমাদের ই দিয়ে ঢুকলো, বেনাপোল দিয়ে ঢুকলো, কোনো কারণে সে ভোমরা দিয়ে বেরিয়ে যাবে বা আরেকটা পোর্ট থেকে বেরিয়ে যাবে, যদি ট্রানজিট এরকম যাত্রী হয় তার ক্ষেত্রে শুল্ক পরিশোধ ব্যতি রেখেই তাকে প্রবেশ করার অনুমতি প্রদান করা যাবে, এটা ধারা 168-তে বলা হয়েছে। ডকুমেন্টস বা বিভিন্ন জিনিস আমাদের এটা খুবই আছে, যেমন ঢাকা কাস্টমস যে কুরিয়ার একটা গুরুত্বপূর্ণ সেকশন, যে ডাক জন্য আমদানিকৃত রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে কি হবে, এটা বলছে লেবেল বা ঘোষণাকে পণ্য ঘোষণা গণ্য করা যাবে। অর্থাৎ নরমালি কি হয় যে আমরা পণ্যকে একটা ঘোষণা করতে হয়, এর পরিমাণ কত, এর মূল্য কত, এই বিষয়গুলো কিন্তু কাস্টমসের দুটো বেসিক জায়গায়, ভ্যালুয়েশন এবং যে পরিমাণটা, এই দুটো বিষয় কিন্তু আমাদের কাস্টমসের শুল্ক আইনের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ জিনিস। আর বিসিটি তো আছেই, হার কত হবে, কিন্তু এই দুটো জিনিসের ক্ষেত্রে বলা হয়েছে স্পষ্ট করে দিয়েছে, ডাকযোগে যদি কোনো কিছু আমদানিকৃত হয় বা রপ্তানিকৃত হয়, তাহলে এর বর্ণনা বা প্যাকিং, যেটা প্যাকিং লিস্ট আমরা পাই নর্মাল যে আমদানির ক্ষেত্রে, যেটা এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে বলা হয়েছে ডাক যদি আমদানিকৃত অথবা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে উহার বর্ণনা, পরিমাণের মূল্য সম্পর্কিত লেবেল অথবা ঘোষণাকে এই আইনের উদ্দেশ্য আমদানি অথবা ক্ষেত্রে রপ্তানির জন্য ঘোষণা হিসেবে গণ্য করা হবে। আমরা দেখবো যে ডিএইচএল বা আদার্স বড় বড় যে ইগুলো আছে, ওরা কিন্তু প্রেসক্রাইব ফর্মে একেবারে খামের উপরেই সুনির্দিষ্ট তথ্য দেওয়া থাকে, ওজন কতটুকু, কি আছে, কোন পণ্য, এই ধরনের সব তথ্যই দেওয়া থাকে। তো এটা আইনে কভার দেওয়া হয়েছে যে এটাকে আমরা কি ধরতে পারবো, পণ্যের ঘোষণা হিসেবে গণ্য করতে পারবো ধারা 169 অনুযায়ী। আর ডাকযোগে এরপর ধারা 170-এ যে বিষয়টা, যে শুল্ক হার কখন হবে, যেটা আগে আমরা ব্যাগেজ রুলস এর ক্ষেত্রে বলছি যখন ঘোষণা করবে তখন হবে। আর এই ডাকযোগে আমদানি বা রপ্তানি ক্ষেত্রে কি ঘটবে, এটা বলা হয়েছে যদি আমদানি ক্ষেত্রে হয় তাহলে যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থাপনের তারিখে বলবৎ শুল্ক হার। অর্থাৎ এখানে যথাযথ কর্তৃপক্ষ কারা, এই অ্যাক্টের যথাযথ কর্তৃপক্ষ হচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ। অর্থাৎ কাস্টমস অ্যাক্ট 2020 অনুযায়ী যাকে ক্ষমতা দেওয়া হয়েছে, আমরা আগের ধারাগুলো দেখেছি, সেই কর্মকর্তার কাছে যেদিন উপস্থাপন করা হবে, যে সেই ক্ষেত্রে। আর রপ্তানি ক্ষেত্রে কি হবে, রপ্তানি ক্ষেত্রে হবে ডাক কর্তৃপক্ষের নিকট অর্পণের তারিখের বলবৎ শুল্ক হার। একটু খেয়াল করি আমরা এখানে দুটো জিনিস কিন্তু দুই রকমের, যে ডাক যোগে কোনো আমদানি হইতে গেলে দুটা কর্তৃপক্ষের এখানে ইনভলভ থাকবেই, একটা হচ্ছে ডাক বিভাগের আর একটা হচ্ছে কাস্টমস বিভাগের। তো সেই ক্ষেত্রে ডাক বিভাগের বিষয়টা আমদানি এবং রপ্তানি ক্ষেত্রে একটা পার্থক্য রয়েছে। আমদানি ক্ষেত্রে যেদিন কাস্টমস কর্তৃপক্ষ উপস্থাপন করবে ওই দিন যে শুল্ক হার থাকবে ওইটাই হবে। আর রপ্তানি ক্ষেত্রে সেটা হলো না আমাদের কাছে যেদিন দেবে ওই দিন না, যেদিন উনি ডাক কর্তৃপক্ষের কাছে ওদের একটা আছে, রেজিস্টার আছে, যেদিন ওদের কাছে হস্তান্তর করবে, যদি একদিন পরও কাস্টমস কর্তৃপক্ষের উপর দেয়, নিকট দেয়, সেই ক্ষেত্রে হবে কোন দিন, যেদিন ডাক যোগে ডাক কর্তৃপক্ষ যেদিন অর্পণ করবে ওই দিনে শুল্ক হার হবে। আমরা যদি সামারি এটার বলি 170-এর, খেয়াল রাখতে হবে যে এইটা সাধারণত সমস্যাটা হলো যে বাজেটের আগে আগে, এই সময় খেয়াল রাখার যে বিষয়টা, যে আমদানি ক্ষেত্রে আমাদের কাছে যেদিন উপস্থাপিত ওই দিন, আর রপ্তানি ক্ষেত্রে ডাক বিভাগের নিকট যেদিন অর্পণ করবে ওই দিন। আমাদের দ্বিতীয় যে আমার আলোচনা যে অধ্যায়, উপকূলীয় পণ্য এবং নৌযান সম্পর্কিত বিধানাবলী, 22 অধ্যায়। তা এইটার যে আমাদের সংজ্ঞাটা, যে আমরা যে অধ্যায়টা উপকূলীয় পণ্য হচ্ছে, এখানে মূল একটা বিষয়, এটা হচ্ছে উপকূলীয় পণ্যটা কি।
তো এই বিষয়টা উপকূলীয় পণ্যের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, বলা হয়েছে উপকূলীয় পণ্য অর্থ বাংলাদেশের এক বন্দর হতে অন্য বন্দরে নৌযান যোগে পরিবহনকৃত পণ্য কিন্তু কাস্টমস শুল্ক পরিশোধিত হয় নাই এইরূপ আমদানিকৃত পণ্য উহার অন্তর্ভুক্ত হবে না। হবে না। উপকূলীয় পণ্য একটা জিনিসটা যেটা হলো যে বাংলাদেশের এক বন্দর থেকে অন্য বন্দর যাবে কিসে, এখানে একটা স্পষ্ট বিষয়, নৌযান যোগে যেতে হবে। এখন আমরা খুব এটা বুঝি যে উপকূলীয় পণ্য, উপকূল বলতে আমরা খুব স্বাভাবিক জানি যে এটা উপকূল তো আর পানি থাকতে হবে, যে বিষয়টা তো নৌযান যোগে যেটা আসবে সেটা হবে। সেই ক্ষেত্রে আমাদের কি করবে, যে আরেকটা বিষয় আছে যে উপকূল দেখলেই হবে না, সেটার ক্ষেত্রে যে বলা হবে যে কাস্টম শুল্ক পরিশোধিত হয়েছে, এরকম যদি হয় যে এক উপকূল থেকে আরো উপকূল গেল কিন্তু কাস্টম শুল্ক পরিশোধিত হয় না, তাহলে কিন্তু উপকূলীয় পণ্য হবে না। আরেকটা বিষয় এখানে বলা হয়েছে যে 171 ধারা যে বিষয়টা, যে ব্যাগেজের যে বিধানাবলী আছে এইটা এই অধ্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ধারা 172 যে বিষয়টা বলা হয়েছে উপকূলীয় পণ্যের এন্ট্রি, উপকূলীয় পণ্যের প্রেরক নির্ধারিত ফর্মে বিল পেশ করবেন, এটা যে বিষয়টা, আর পেশকৃত বিলে অন্তর্ভুক্ত পণ্যের সত্যতা সম্পর্কে একটি ঘোষণা প্রদান করবেন। এটা হচ্ছে সোজা কথা যে আইজিএম যে দাখিল করা হয়, নর্মালি তো আইজিএম এর বিষয়টা আছে, উপকূলীয় পণ্যের ক্ষেত্রে স্পষ্ট করা হয়েছে আবার 172 ধারা নিচে, যে এইটা যখন উপকূলীয় পণ্য আসবেন সেই ক্ষেত্রে কি করতে হবে, প্রথম নির্ধারিত ফর্মে, অর্থাৎ এনবিআর এই যে কটি অনুমোদিত আমাদের বর্তমানেই আছে আমাদের কম্পিউটার সিস্টেমের মধ্যেই যেটা আছে, যে এটা হলো যে আইজিএম এ ওনারা কি করবেন, ওনার যে সমস্ত পণ্য আছে সেটা একটা নির্ধারিত ফর্মে ঘোষণা করবেন। আর ওই ফর্মের নিচে একটা জায়গা আছে যে অনেকটা অনেক ক্ষেত্রে এরকম কমন থাকে বিভিন্ন আইনে, যে যা আমি যা যা তথ্য দিছি এইগুলো সত্য, যদি সত্য না হয় তাহলে আমি এর লায়াবল হবো বা আমি বাধ্য থাকবো যে কোনো ধরনের শাস্তি আমার উপর অর্পণ করলে আমি এটা গ্রহণ করতে বাধ্য থাকবো। তো সেই বিষয়টার জন্য যে বিষয়টা এইখানে ওইটা একটা বিষয়, খুব স্বাভাবিক বিষয়, এরকম বলা আছে যে পেশকৃত বিলে অন্তর্ভুক্ত পণ্যের সত্যতা সম্পর্কে ঘোষণা প্রদান করবেন। এরপরে ধারা 173 যে বিষয়টা বলা হয়েছে উপকূলীয় পণ্য সম্পর্কিত বিল ছাড় না হওয়া পর্যন্ত উহা বোঝাই না করা। এখানে যে বিষয়টা, বিল ছাড় না হওয়া পর্যন্ত এবং মাস্টারিং তা অর্পণ না করা পর্যন্ত কোন নৌযান উপকূলীয় পণ্য গ্রহণ করবেন না। অর্থাৎ যে বিষয়টা, একটা জিনিস আমরা একটু খেয়াল করে দেখি যে যদি এটা উপকূলীয় পণ্য না হয়, উপকূলীয় পণ্য কি, আমরা একটু জাহাজের গুলো যদি একটু আমরা ব্যাকে যে দেখি, এই যে আমরা স্ক্রিনে যে জাহাজটা দেখতে পাচ্ছি এইটা সাধারণত উপকূলীয় পণ্যের জাহাজ। অর্থাৎ এইগুলো সাধারণত 4 থেকে 5 জন বা সর্বোচ্চ 6-7 জন 8 জন ইম্পোর্টার ইম্পোর্ট করে, এবং এর মধ্যে কয়েকটা কেবিনের মতো আলাদা আছে। আপনারা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছেন যে উপরে যে আছে, কাভার গুলো খুললে এক একজনের পণ্য সাধারণত যেটা করে, যদি ইম্পোর্টার অনেক মানে তার আর্থিক সুযোগ সুবিধা থাকে সেই ক্ষেত্রে একাই 50,000 55,000 মেট্রিক টন পণ্য আনে। কিন্তু যদি না পারে সেটা তো ইম্পোর্টারের স্বাধীনতা, বা তার থেকে দেখা গেল যে 5 জন বা 6 জন নিয়ে আসে, একজন 10,000, একজন 12,000। সাধারণত যে জিনিসটা বাস্তবতা নিরিখে বলতেছি যে এক একটা যে ইয়েসে ভাগ করা আছে খোল, এটার মধ্যে এক একজন একটা সাধারণত আনে, একজনের সাথে একজন বিষয় না, এরকম করে। তো এই যে বিষয়টা এই জাহাজগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে এই যে একটা মালও কোনো, এটা কি করা হয়, মালটা খালাস করা হয় কিভাবে, এটা কিন্তু লাইটের ভেসেল এখানে যায়, লাইটের ভেসেল গুলো যাওয়ার পরে এইখানে লাইটের ভেসেলের সাথে এই পণ্যগুলো দিয়ে দেওয়া হয়। এই পণ্যগুলো দিয়ে দেওয়া হলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা নর্মাল যে কন্টেইনার ভেসেল গুলো কি হয়, আগে কি ট্যাক্স পরিশোধিত হয় তারপরে মাল খালাস হয়, না ট্যাক্স পরে পরিশোধিত আগে মাল খালাস হয়? দেখেন আমরা যদি একটু কল্পনা করে দেখি, কন্টেইনার ভেসেল গুলো কিন্তু যখন পোর্টে আসে আগে কন্টেইনার ভেসেল গুলো কি হয়, আগে নেমে যায়, তারপরে আমরা কোনো ক্ষেত্রে এক্সামিন হয়, ফার্স্ট অ্যাপ্রেজমেন্ট হয়, কোনো ক্ষেত্রে সেকেন্ড অ্যাপ্রেজমেন্ট হয়, কিন্তু অ্যাসেসমেন্ট কিন্তু হয় পরে, টাকা দেয় পরে, কিন্তু তার আগে কিন্তু জাহাজ থেকে পণ্য নেমে যাচ্ছে, সেটা কন্টেইনারের মাধ্যমেই, কন্টেইনার সহ নেমে যাচ্ছে। কিন্তু এই ভেসেলের ক্ষেত্রে উপকূলীয় পণ্যের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে ধারা 173 যে বিল না পরিশোধ হওয়া পর্যন্ত এবং মাস্টারিং তা অর্পণ না করা পর্যন্ত কোনো নৌযান উপকূলীয় পণ্য গ্রহণ করবেন না। অর্থাৎ এটা মাল খালাস করা যাবে না, পণ্য খালাস করা যাবে না। সেই ক্ষেত্রে আবার দেখেন একটা শব্দ দেওয়া আছে, কোন নৌযান উপকূলীয় পণ্য গ্রহণ করবেন না। এখানে যে নৌযান গ্রহণ করবে তারও কিন্তু লায়াবিলিটি বর্তাবে। আর এটা ব্যতিক্রম যে বিষয়টা আছে এটা হলো যে মাস্টারের আবেদন ক্রমে বিল উপস্থাপনা ছাড় প্রদান অপেক্ষমান রেখে পণ্য বোঝাই করে অনুমতি প্রদান করা যাবে। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কিন্তু এটা কি করা যাবে, যদি ওরা আবেদন করে
আবেদন করে এই যদি অগ্রিম অনুমোদন নেয় সেই ক্ষেত্রে করা যাবে। যেমন আগের আইনের ধারা 78 অনুযায়ী সেকশন 78 এ একটা প্রচলিত এমন শব্দ হয়ে গেছে সেকশন 78 বলে বুঝে, বাংলা না বুঝলে ইংরেজিটা বোঝে সেকশন 78 কি। এটা হচ্ছে যে একটা আবেদন করা হয়, আবেদনের ক্ষেত্রে যে যদি এরকম হয় যে কোনো ভেসেলের কোনো একটা জাহাজের ড্রাফটের জন্য এরকম হয়েছে যে চট্টগ্রাম কাস্টম ড্রাফট হচ্ছে 9.5 বর্তমানে, তো এটা এরকম একটা জাহাজ আসলো যে জাহাজটা ড্রাফট 9.5 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তখন ওরা কি করে যে 2টা লাইটের ভেসেল দিয়ে বা 3টে লাইটের ভেসেল দিয়ে কিছু পণ্য ওই লাইটের ভেসেল নামায় ফেললো, নামায় ফেলার পরে ওই ড্রাফটটা কমে গেল, তখন ওই জাহাজটা ভিতরে চলে আসতেছে, এটা চলে আসতে পারতেছে। সেই ক্ষেত্রে অগ্রিম এরকম প্র্যাকটিসও আছে, ওরা আবেদন করে ওই ধারা অনুযায়ী আবেদন করলে আমাদের যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন দিলে সেই ক্ষেত্রে কিন্তু পণ্যর অর্থাৎ ই না দিয়েই, শুল্ক পরিশোধ না করেই, বিল ছাড় না করেই কিন্তু নামাতে পারছে, সেটাই ব্যতিক্রমধর্মী ঘটনার ক্ষেত্রে বলা হয়েছে। কিন্তু আদার যে বিষয়টা অন্যান্য বিষয়ে যদি না করা হয় সেই ক্ষেত্রে আগে ট্যাক্স অ্যাসেসমেন্ট সাপেক্ষে আগে ট্যাক্স প্রদান করবেন, তারপরে বিলের কপি নিয়ে যাবেন, এরপরে নৌযানে নামাতে পারবেন। আর এই যে আমরা সংজ্ঞা থেকে দেখছি উপকূলীয় পণ্য কি, উপকূলীয় পণ্য হচ্ছে যে এক বন্দর থেকে আরেক বন্দরে যাবে এবং এই যাওয়ার সময় কি করতে হবে, শর্তই হচ্ছে যে কাস্টম ডিউটি পরিশোধিত হয়েছে। তাহলে এটা হলো যে একটা বিষয় হলো এই ধারা 174 বলা হয়েছে সকল বিল নৌযানে বহন করবেন এবং বন্দরে নামার 24 ঘন্টা বিল অর্পণ করবেন। এখন দেখেন যেটা হলো আমরা যেটা চট্টগ্রাম কাস্টমস উদাহরণস্বরূপ বলছি যে এইখান থেকে একটা 50,000 মেট্রিক টন পণ্য 27,000 মেট্রিক টন এখানে নামবে, বাকিটা মংলায় নামবে, সেটা সার হইতে পারে, কয়লা হইতে পারে, যে কোনো পণ্য হইতে পারে। সেই ক্ষেত্রে কি করতে হবে, এখান থেকে 27,000 নামার পরে বাকি 23,000 কিন্তু উনি যে বিলটা সাথে রাখবেন, ওনার সাথেই রাখবেন, সেটা বিলটা সাথে রাখবেন। পরবর্তীতে মংলা পোর্টে যখন যাবেন এই বিলের কপিটা বা অ্যাসেসমেন্টের কপিটা দিবেন এবং বন্দরে নামে একটা বাইন্ডিং দেওয়া হয়েছে 24 ঘন্টার মধ্যে বিল কিন্তু ওই পরবর্তী পোর্ট অর্থাৎ মংলা পোর্টের নিকট, পোর্ট বলতে দ্যাট মিনস কাস্টমস, মংলা কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করবেন 24 ঘন্টার মধ্যে। আর ওইখানে একটা জিনিস বলা হয়েছে এবার 174 পরবর্তী পোর্ট আমরা যেটা দেখে দিলাম এখান থেকে যে অনবোর্ড অফিসার, কিন্তু পরবর্তী পোর্টের যে অফিসার তিনি দাখিল কিন্তু বিলের সাথে মিলাই দেখবেন, অর্থাৎ এইটাকে যদি আমরা এখান থেকে কয়লা ঘোষণার কাগজ দিয়ে থাকে অ্যাসেসমেন্ট কয়লা হয়, পরবর্তী 23,000 কি কয়লা না অন্য কোনো পাথর চলে গেল, বা সারের ঘোষণাতে সার গেল না এটা পাথর গেল, এই বিষয়গুলো বলা হয়েছে যে এইটা যথাযথ মিলাই দেখবেন। কে দেখবেন, পরবর্তী যে কাস্টমস হাউসের যে পোর্টে যাচ্ছে যাদের কাছে যাবেন তারা মিলাই দেখবেন। এরপরে ধারা 175 আছে উপকূলীয় নৌযানের বিদেশি বন্দর স্পর্শ করা সম্পর্কিত ঘোষণা। এটা হচ্ছে যদি কোন বন্দরে যদি এক বন্দর থেকে আরেক জায়গায় যাবে উপকূলীয় পণ্য, অর্থাৎ চিটাগাং কাস্টমস থেকে সেটা মংলা যাক অথবা পানগাঁও যদি যায়, অর্থাৎ কোনো কারণে যদি ভারতের ঢুকে হলদিয়া পোর্টে ঢুকলো, সেই ক্ষেত্রে তার এখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে, ওইখানে উনি যা যা করছেন সম্পূর্ণ জিনিসগুলো উনি এটা ঘোষণা করবেন। অর্থাৎ ওই বন্দরে যদি কোনো মাল খালাস করে থাকে, বোঝাই করে থাকে বা কোনো কিছু করে নাই, কোনো যা যা করছেন এটা বিবরণ দিবেন। এবং এইটা কিন্তু একটা জায়গায় আমরা খুব স্পষ্ট পাবো, কার্গো বুক। আমাদের কাস্টমস অ্যাক্ট ছাড়াও ইন্টারন্যাশনাল যে আইনটা আছে কার্গো বুকে যা ঘটবে তার, অর্থাৎ আমরা যদি একটু মিলাই আমাদের যে লগ বুক থাকে, আমাদের অফিসারদের যে গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভারের যে লগ বুক আমাদের সই নেয়, যে আমি বাসা থেকে অফিসে গেলাম বা অফিস থেকে আরেকটা অফিসে আমি একটা মিটিং এ গেছিলাম, এই জিনিসগুলো কিন্তু উল্লেখ থাকে, বা আমি অফিস থেকে জেটিতে গেলাম, এইগুলো কিন্তু উল্লেখ করে আমরা স্বাক্ষর করি। সেই ক্ষেত্রে এরকম ওদের একটা কার্গো বুক যেটা থাকে, যে পোর্ট অফ কল, এর আগে পোর্ট অফ কল কই ছিল, এর আগের বন্দর কোটা ছিল, তার আগের বন্দর কোথায় ছিল, তারপরে ওই জাহাজটা কোথায় এন্ট্রি করা, কোন পোর্টে এন্ট্রি, ওর কত বছর মানে জাহাজের বয়স কত বছর, এরকম বিভিন্ন তথ্য এইখানে দেওয়া আছে। তো ওইটা কিন্তু ওরা কিন্তু এখানে উল্লেখ করে, এমনি করে, মানে কাস্টমস কর্তৃপক্ষ দায়ভার না, ওরা ইন্টারন্যাশনালি যে ওদের যে নিয়মের ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু করে, আমরা কিন্তু এটা দেখলেও বুঝতে পারবো, কিন্তু ওর দায়িত্ব দেওয়া হচ্ছে নিজ দায়িত্বে ও ঘোষণা করবেন এটা কোথায় বাধ্য, কেন ধারা 175 অনুযায়ী। এই যে একটু আগে আমি যে কথা বলতেছিলাম কার্গো বুক যে বিষয়টা, এই কার্গো বুকটা কিন্তু বলা আছে দেখেন এখানে, প্রত্যেক উপকূলীয় নৌযানের নাম, যেখানে নিবন্ধিত সেই বন্দরের নাম, মাস্টার নাম উল্লেখ একটি কার্গো বুক সংরক্ষণ করতে হবে। আবার দেখেন আমরা যদি কার্গো বুকের কথা, এই যে আইনটা দেওয়া আছে 176-এ, ও যে কার্গো বুক রাখবে এটা বাধ্য, আমাদের 176-এ বলা আছে যে এটা রাখতে হবে। প্রথম ধারায় যে একে বলা আছে রাখতে হবে, তারপরে বলা আছে প্রত্যেক উপকূলীয় নৌযান মাস্টারের কর্তব্য হইবে, এই জায়গায় বলা আছে একটা বিষয় নিম্নলিখিত
বিষয়াদি কার্গোবুকে লিপিবদ্ধকরণের ব্যবস্থা করা। এখানে কিন্তু তাকে বলা আছে নৌযানের গন্তব্য বন্দর এবং প্রতিটি সমুদ্রযানটা প্রত্যেক পণ্য বোঝাই করা বন্দর হইতে প্রস্থান এবং প্রত্যেক পণ্য খালাস হওয়ার বন্দরে পৌঁছার ভিন্ন ভিন্ন সময়, প্রত্যেক পণ্য বোঝাই করা বন্দরের নাম এবং নৌযানে বোঝাইকৃত প্যাকেজ সময়ের বর্ণনা পরিমাণ এবং উহাতে ধারণকৃত অথবা খোলা সাজানো পণ্যের বর্ণ সহ সকল পণ্যের হিসাব এবং রপ্তানিকারক এবং প্রাপকের নাম সমূহ এবং বর্ণিত তথ্যাদি যতখানি নিরূপণ সম্ভবপর হয় প্রত্যেক পণ্য খালাসে প্রতিটি বন্দরের নাম এবং উক্ত নৌযান হইতে প্রতিটি পণ্য খালাসের তারিখ। তারপর বলা আছে পণ্য বোঝাই এবং খালাস সম্মুক্ত এন্ট্রি সমূহ যথাক্রমে বোঝাই এবং খালাস করিবার বন্দরে সম্পন্ন করিতে হইবে। তাই এই বিষয়টা দেখেন যে আমার কিন্তু এইখানে এত কিছু সুস্পষ্ট করে কিন্তু আইনে তাকে নির্দেশনা দেওয়া আছে। এই জিনিসটা যদি আমরা দেখি ওই জাহাজের কার্যক্রম সম্পর্কে কিন্তু আমরা একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাব। এইখানে কিন্তু আমাদের আইন দিয়েই কভার করা আছে, ইন্টারন্যাশনালি আছে। আমি যে কথাটা বললাম তার চেয়ে বড় কথা ইন্টারন্যাশনাল অ্যাক্ট কিন্তু আমাদের দেশ মানে হবে কি হবে না বাধ্য, এটা কোনো আইনানুগভাবে কিন্তু বাধ্য না, কিন্তু আমার কাস্টমস অ্যাক্ট যেটা দেওয়া থাকবে এটা কিন্তু তিনি পালন করতে বাধ্য, আমাদের ক্ষেত্রে এটা বাধ্য। এটা এরপরে ধারা 177-এ বলা আছে কাস্টমস বন্দর অথবা উপকূলীয় বন্দর ব্যতীত অন্যত্র উপকূলীয় পণ্য বোঝাই বা খালাস না করা। অর্থাৎ আমরা জানি যে কোনো ক্ষেত্রে উপকূলীয় পণ্যই না, এটা বলা আছে যে ধারা 10-এর অধীন ঘোষিত কাস্টমস বন্দর অথবা উপকূলীয় বন্দর ব্যতীত অন্য কোনো বন্দরে কোনো উপকূলীয় পণ্য কোনো নৌযানে বোঝাই অথবা নৌযানেতে খালাস করা যাবে না। সোজা কথা সেটা হলো যে আমরা যেটা হলো অনুমোদিত কোনো পোর্ট ছাড়া আমরা কি করতে পারি, কোনো পণ্য যদি বৈধ পণ্য যদি অনুমোদিত পোর্টে না আনে কি হয়ে যাবে, সেটা চোরাচালান হয়ে যাবে। বৈধ জিনিসই অবৈধ হয়ে যাচ্ছে যদি আমার বৈধ পন্থায় না আসে। তো সেটার ক্ষেত্রে এখানেও বলা আছে যে উপকূলীয় পণ্য বোঝাই বা খালাস কোনোটাই যেটা হলো এই কাস্টমস কর্তৃপক্ষ ধারা 10-এর অধীন যেখানে যেখানে বন্দর বা উপকূলীয় বন্দর ঘোষণা করে নাই সেখানে খালাস বা বোঝাই কোনোটাই করা যাবে না। এরপরে যে ধারায় 178-এ যে বিষয়টা বলা আছে প্রস্থানের পূর্বেই উপকূলীয় নৌযান কর্তৃক লিখিত আদেশ গ্রহণ, লিখিত আদেশ না পাওয়া পর্যন্ত নৌযান বন্দর ত্যাগ করতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে এটা হলো তাদের ক্ষেত্রে বলা হলো যে লিখিত আদেশ যদি না দেই কোন অবস্থায় বন্দর ত্যাগ করতে পারবে না। আর দুইই যে পরবর্তীতে বলা হয়েছে আমাদের কাজ কি সেটা বলা হয়েছে আদেশ প্রদান করা যাবে না নৌযানের যদি মাস্টার নিকট জিজ্ঞাসা উত্তর পাওয়া না যায় এবং সকল চার্জ জরিমানা গ্যারান্টি পরিশোধ করা না হয়। অর্থাৎ এইখানে প্রথম জিনিস একটু ভেগটাম রাখা হয়েছে, এটা আমাদের জন্য একটু সুবিধা যে আমাদের যদি উপস্থিত ভাবে কোনো কোশ্চেন অ্যারাইজ হয় বা কোশ্চেন করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা কোশ্চেন করতে পারবো যে এই কোশ্চেনটা এবং সে উত্তর দিতে বাধ্য থাকবে। এটা কিন্তু এটা বলা হয়েছে আমাদের যে প্রথম অংশটুকু। আর দ্বিতীয় অংশ হলো যে সহজ কথা হচ্ছে এইটা যদি কোনো ধরনের তার কোনো পাওনা থাকে তাহলে এই বন্দর ত্যাগ করতে পারবে না, মানে অর্থাৎ আমরা কোনো অনুমতি ত্যাগ করার অনুমতি দিতে পারবো না। এটা আমাদের বলতে আমাদের কিছুটা বাইন্ডিংস দিয়ে দেওয়া হয়েছে কাস্টমস কর্মকর্তাদের উপরে। আর মেইন যে কথাটা সেটা হচ্ছে যে আমাদের পিসি বা পোর্ট ক্লিয়ারেন্স ছাড়া এটা কোনো নৌযান বন্ধ ত্যাগ করতে পারবে না। যেমন চিটাগাং কাস্টমস হাউসের ক্ষেত্রে এটা ফলো করা হয়, প্রত্যেকটা জাহাজ যখনই আসে ও জাহাজের সময়ও জানানো হয়। এখানে একটা শাখা আছে স্টাফ শাখা নামে পরিচিত, এইখানের যে আরো পর্যায়ে থেকে এটা হয় ফাইল কিছু কিছু উপরে ওঠানো হয় যে সেই ক্ষেত্রে যে কি করা হয় যে ওদের পোর্ট ক্লিয়ারেন্স দেওয়া হয়, পোর্ট ক্লিয়ারেন্সের কপি একটা আমরা দেই বন্দরকে দেই আর দিই হচ্ছে কোস্ট গার্ডকে দেওয়া হয়, দুজনকে দেওয়া হয় যে এটা পিসির অনুলিপি দেওয়া হয়, মূলত তাদের দেওয়া হয় এদের অনুলিপি দেওয়া হয় তাদের যাতে কপিটা ওরা আবার ওদের কাছে কপি সরবরাহ করে নেয় যাতে পরবর্তীতে সমস্যা না হয়। এরপরে ধারা 179 বলছে উপকূলীয় পণ্যের ক্ষেত্রে এএন এর কতিপয় বিধানের প্রয়োগ। সেটা বলা হয়েছে যে আমদানিকৃত পণ্য অথবা রপ্তানির পণ্যের ক্ষেত্রে ধারা 75-এ যেরূপ প্রযোজ্য সেরূপ যতদূর সম্ভব উপকূলীয় পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হইবে। অর্থাৎ এই যে বিষয়টা বলা হয়েছে যে অর্থাৎ নর্মাল যে আইনটা আছে আমাদের এই অধ্যায়টাই কিন্তু উপকূলীয় পণ্যের ক্ষেত্রে ব্যবস্থাপনা নিয়ে কথা বলছি, কিন্তু মূল আমদানি বা যেটা কমন যেটা আমদানি ক্ষেত্রে যেটা আছে ওইটার ক্ষেত্রে যতটুকু মিলবে প্রযোজ্য হয় ততটুকু কিন্তু উপকূলীয় পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটা বলা আছে। আর আমদানিকৃত পণ্য অথবা রপ্তানিত পণ্য বহন করে নৌযানের ক্ষেত্রে ধারা 60-এর উপধারা 2 এবং ধারা 61 এবং ধারা 59 যেরূপ প্রযোজ্য হয় সেরূপ যতদূর সম্ভব উপকূলীয় পণ্য বহন করে নৌযানের ক্ষেত্রে প্রযোজ্য হইবে। এইখানেও যে সাধারণ আমদানির ক্ষেত্রে 60 এবং 61, 60-এর 2, 61 এবং 69 যেরূপ আছে সেটা যতটুকু প্রযোজ্য হবে সম্ভব এই ধারা অনুযায়ী ততটুকু প্রযোজ্য এখানে হবে, এটা বলে দেওয়া হয়েছে। আর 180 যে বলা হয়েছে কতিপয় পণ্যের উপকূলীয় বাণিজ্য নিষিদ্ধ,
নিষিদ্ধ পণ্য নৌযানে বহন করা যাবে না বা বহন করার উদ্দেশ্যে বাংলাদেশে আনা যাবে না। এটা আসলে আমরা এমনিই জানি, আমরা যদি এই একটা না মানে এই ধারাটা না দিয়ে যদি আমাদের আদার যে ধারা আছে যেটা হলো উপকূলীয় পণ্য ধারা মেবি 26-এ, তাই সেইখানে কিন্তু যে বলা আছে নিষিদ্ধ পণ্য আনা যাবে না, এইখানে আরো সুন্দরভাবে বলা হয়েছে, স্পষ্ট করে দেওয়া হয়েছে এই অধ্যায়, নিষিদ্ধ পণ্য বহন করা যাবে না অথবা বহন করার উদ্দেশ্যে বাংলাদেশে আনা যাবে না। অর্থাৎ যদি অন্য কোনো পোর্টেও চলে যায়, আমাদের উদ্দেশ্যে বাংলাদেশে নামাবে না, কিন্তু কোনো নিষিদ্ধ পণ্য বাংলাদেশ পোর্টে ভারত বা আদার্স কোনো দেশে যাবে, কিন্তু এই যে বহন করার উদ্দেশ্যে বাংলাদেশে আনা যাবে না, এটা ধারা 180-তে বলা হয়েছে। আর এইখানে আমাদের যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা হলো যে এই যে ধারা দুটার মধ্যে তুলনামূলক চিত্র, আমরা যে 1969-এর যে আইন বর্তমানে যেটা প্রচলিত আছে আর খসড়া কাস্টমস আইন 2020, এই দুটো তুলনা করা হয়েছে। যেমন এইখানে 164-র সাথে কোনো পার্থক্য নাই, শুধু নাম্বার পাল্টে গেছে। এটা আমার এই চ্যাপ্টারে যেটা হলো যে একটা বিষয় হচ্ছে যে এই ধারাগুলো জাস্ট নাম্বার পাল্টে গেছে। 164 জায়গায় 139 ছিল, 165 ক্ষেত্রে যে 69-এ আছে 140, 166 ক্ষেত্রে 141, 167 ক্ষেত্রে 142, 180, 143, এগুলো কোনো পরিবর্তন না, শুধুমাত্র এই বিভিন্ন অধ্যায় বাড়ার কারণে, ধারা বাড়ার কারণে একটু সরে নড়ে গেছে, আর কিছুই না। আর যে বিষয়টা হলো এই দুটো অধ্যায়ে কোনো পরিবর্তন নাই, শুধু ধারার যে পরিবর্তনগুলো আছে, অর্থাৎ 1969 আইনের যেটা আছে 2020-এর একই আছে, শুধুমাত্র ওই যে বললাম নাম্বারগুলো পাল্টে গেছে। এটা আমার মূল উপস্থাপনা শেষ। জানাতে চাই সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা সেটা হলো 163-তে বলেছে প্রকৃত ব্যাগেজ শুল্ক হইতে অব্যাহতি প্রাপ্ত হবে। স্যার, প্রকৃত শব্দটা আসলে আনার যৌক্তিকতা কি? এইটা ব্যাগেজ তো স্যার ব্যাগেজই, যেটা যুক্তিসঙ্গত পরিমাণে আমদানিকৃত খাদ্যদ্রব্য এবং এর ভিতর প্রকৃত শব্দটা যোগ করে কি আসলে অন্য কোনো মিনিং যোগ করা হয়েছে কিনা এইটা। আর 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে স্যার উপকূলীয় পণ্যের এবং যে ইয়াগুলো আছে, আমরা যে প্রেক্ষাপটটা চিন্তা করলাম যে চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে পণ্যটা ঘোষণা প্রদান করে শুল্ক কর পরিশোধ করা হলো, তারপরে এটা অর্ধেক সেখানে আনলোড করে মংলাতে এনে নামানো হইলো, তাহলে পুরোটা চট্টগ্রামে নামিয়ে সেখান থেকেই খালাস করা হলে পরে আসলে উপকূলীয় পণ্যের কনসেপ্টটা আসলে কেমন? আমাকে যদি স্যার এই 2 মিনিট একটু বলতে দেওয়া হয়, আমি একটু জাস্ট একটু আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা একটু শেয়ার করতাম স্যার সবার সাথে। করবো কিনা স্যার? উইথ প্লেজার। স্যার, আমার কাছে ঠিক উপকূলীয় সংঘের এই আইন এবং এর পরিকাঠামো বুঝে যা স্যার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এরকম যে উপকূলীয় পণ্য আসে কোস্টাল বেল্টের ভেতর দিয়ে চলাচলকারী ক্ষুদ্র ক্ষুদ্র কিছু নৌযান হবে, যেগুলো স্যার বড় কোনো নৌযান না, বড় কোনো নৌযানে আমদানিকৃত পণ্য বাংলাদেশের কোনো বন্দরে এনে ঘোষণা করে এইটার ডিউটি ট্যাক্স পরিশোধ করা হয়ে গেলে এরপরে ঠিক বিদেশি বন্দর নয়, আমাদের কিছু উপকূলীয় বন্দর যেমন চিন্তা করা যেতে পারে যে বাংলাদেশ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঠিক অন্য আরেকটা পারে অন্য কোনো দেশ অবস্থিত, ধরি এর মাঝখান দিয়ে একটা চ্যানেল আছে, এই চ্যানেল দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু নৌযান চলাফেরা করে স্যার। তো চিটাগং কাস্টম হাউস থেকে কোনো চিটাগং বন্দরে আমদানিকৃত কিছু পণ্য কোনো প্রয়োজনে সেই হয়তো নোয়াখালীর কোনো সুবর্ণচরের কোনো একটা অঞ্চলে স্থানান্তর করা প্রয়োজন, অথবা মংলাতে কিছু স্থানান্তর করা প্রয়োজন, তখন সে কি করবে? এই চ্যানেল দিয়ে চলাচলকারী যে নৌযানগুলো চলে সেগুলোকে বলা হবে কোস্টাল শিপ স্যার। এই কোস্টাল শিপ গুলোতে সে সেই ডিউটি পরিশোধিত পণ্যটা উঠাই দিবে। সেই ডিউটি পরিশোধিত পণ্যটা ওই কোস্টাল শিপে ওঠার পরে সে পরবর্তীতে গিয়ে যে নোয়াখালীতেই নামবে তেমন না, তার আগে সে হয়তো অপর পারের অন্য কোনো দেশের, এমন হতে পারে যে সেটা ইন্ডিয়ার কোনো ইয়ে থাকে, ইন্ডিয়ার কোনো বন্দর স্পর্শ করে আসতে পারে, ইন্ডিয়ার 2-3টা বন্দর স্পর্শ করে আবার সে নোয়াখালীতে চলে আসলো বা মংলাতে চলে আসলো। এই যে ইন দা মিন টাইম সে অন্যান্য বন্দরগুলো টাচ করতেছে, এই বন্দরগুলো মানে এই যে এই শাটল হিসেবে যে কোস্টাল শিপটা চলাচল করতেছে, এই শাটল গুলোতে ডিউটি পরিশোধিত পণ্যগুলোকে শিপমেন্ট করার জন্য মানে পরিবহনের যে সুবিধাটা, সেটার আইনি পরিকাঠামোটাই আসলে উপকূলীয় নৌযানে দেয়া হয়েছে। এবং উপকূলীয় নৌযানে দেখেন স্যার আপনি এখানে যেটা দেয়া আছে সেটা হলো যে উপকূলীয় বন্দর একটা আলাদা শ্রেণীর বন্দরও আছে স্যার উপকূলীয় বন্দর নামে। যদি এমন হয় যে চট্টগ্রাম থেকে পণ্যটা শিপমেন্ট মানে ডিউটি পরিশোধিত হয়ে গেছে,
বাট হয়তো এটা নোয়াখালীর ভাষাঞ্চলে স্যার আপনার এই পণ্যটা প্রকৃতপক্ষে ম্যানুফ্যাকচার করতে হবে অথবা ডেলিভার করতে হবে। তো তখন স্যার নোয়াখালীর ওই সোনাদিয়া দ্বীপের কাছে যদি সোনাদিয়া দ্বীপকে স্যার উপকূলীয় বন্দর হিসেবে ঘোষণা করা হয়, তাহলে চিটাগং থেকে এই পণ্যটা উঠাবে আবার উপকূল মানে মাদার ভেসেলে করে চিটাগং পোর্টে আসার পরে সকল শুল্ক কর দিয়ে দিবে। এইখান থেকে এই পণ্যটাকে নোয়াখালীর ওই উপকূলীয় বন্দরে খালাস করার উদ্দেশ্যে তখন আবার কোস্টাল শিপে তুলে দেওয়া হবে। কোস্টাল শিপ বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে এসে তার আবার যখন নাকি সুবর্ণ ওই নোয়াখালীর সেই ভাসানচরে ওই কি বলে সোনাদিয়া দ্বীপে যখন নাকি সে টাচ করবে তখন ওইখানে আবার সে পণ্যটা নামাই দিয়ে যাবে। তখন ওইখানে নোয়াখালীর আমাদের যে কাস্টম স্টেশন আছে বা উপকূলীয় কাস্টমস কর্তৃপক্ষ আছে উপকূলীয় বন্দরের, তারা চেক করে দেখবে যে এই পণ্যটা আগের বন্দরে কি ডিউটি পরিশোধ করা হয়েছে কিনা। যে হ্যাঁ হয়েছে, তাহলে আর এটা কোনো বিল অফ এন্ট্রি সাবমিট করতে হবে না, কোনো আইজিএম ঘোষণা করতে হবে না। আগের বার যে সে বিলটা দাখিল করেছিল সেটাকে সে সব ধরে এখান থেকে খালাস করে নিবে। এইটা হলো স্যার বললাম আমি সুলতান মাহমুদের যে প্রেজেন্টেশন ছিল তার অতিরিক্ত হিসেবে একটু কনসেপ্ট মানে আমার কাছে যেটুকু বোধে আসছে সেই বোধটা স্যার সবার সাথে শেয়ার করলাম আর কি। উপকূলীয় যে স্ট্রাকচারটা এবং স্যার আমার ইন্টারনেট পর্যালোচনা সহ বিভিন্ন অন্যান্য দেশের যে আইনি পরিকাঠামোগুলো সেগুলো পর্যালোচনা করে আমার যে স্যার আন্ডারস্ট্যান্ডিংটা সেটা একটু শেয়ার করলাম সকলের বোঝার জন্য স্যার। না হলে দেখেন 176 যে কার্গো বুকের যে ঘোষণা দেয়া আছে প্রত্যেকটা উপকূলীয় এই শুধুমাত্র উপকূলীয় অংশ পণ্য যখন নাকি পরিবহন করা হবে তখনই সেই উপকূলীয় জাহাজগুলোকে বাধ্য করা হচ্ছে সে যেন কার্গো বুকে এই পণ্য এই তথ্যগুলো লিখে যে প্রতিটি সমুদ্র যাত্রার বিষয়, প্রতিটি বন্দরে কোন কখন বন্দর এই পণ্যগুলো লোড করা হচ্ছে এবং আনলোড করা হচ্ছে সেইগুলো স্যার দেখেন। তাছাড়া স্যার দেখবেন যে 177 যেটা বলেছে ধারা 10-এর অধীন ঘোষিত কোনো কাস্টমস বন্দর অথবা উপকূলীয় বন্দর ব্যতীত অন্য কোনো বন্দরে এই পণ্যগুলো নামানো যাবে না। এই বিষয়গুলো আসলে সেগুলোই মিন করে স্যার। ধন্যবাদ স্যার।